নমস্কার সবাইকে। বিথি পাঠশালা ইউটিউব চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত। চলছে আমাদের নতুন গল্প, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্প, পুরনো কথা। তবে আজকে গল্প শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন, ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। শুরু করছি কালকের পরবর্তী অংশ থেকে। পুকুর ধারে বড় চাঁপা ফুলের গাছ আছে, তার তলায় ছোট পিসিমা আমায় নিয়ে গিয়ে বলতো, ওরকম যেও না যখন তখনও ঘরে, যেতে নেই, এখানে বসো। মা ভিন্ন সংসারটা আমার কাছে ফাঁকা। মা ছাড়া আর কিছুই বুঝি না, আর কাউকে ভালো লাগে না, কেবল দিদিমা ছাড়া। দিদিমা নিতান্ত গরিব, আমার মা তার একমাত্র মেয়ে। মাঝে মাঝে তিনি যখন এসে আমাদের বাড়ি থাকতেন, রান্নাঘরের কাজকর্ম নিয়ে তাকে ব্যস্ত থাকতে হতো সর্বদা। তিনি যেন এসে হতেন আমাদের বাড়ির রাঁধুনি। মায়ের অসুখের সময় তিনি এসেছিলেন এবং রোগীর সেবা করার জন্য তিনি ছাড়া আর লোক ছিল না। মায়ের খাবার আলাদা একখানা থালা, গ্লাস ও বাটি ছিল। দিদিমা থালা, গ্লাস, বাটি রান্নাঘরের দাওয়ায় পেতে দাঁড়িয়েছিলেন মায়ের ভাতের জন্য। মায়ের ঘরে থাকতেন বলেই বোধহয় ইদানিং তাকেও আমাদের ঘর তোরে উঠতে দেওয়া হতো না। মায়ের ঘরে দিদিমা যা কিছু করার সব করতেন, এজন্য তাকে কেউ ছুতো না। তিনি ভাত খেতেন রান্নাঘরের দাওয়ায় বসে, নয়তো উঠোনের পেয়ারা তলায় বসে। তিনি থাকতেন এ বাড়িতে চোর হয়ে। মায়ের অসুখের কী ওষুধপত্র নিয়ে কথা বলতে যেতে ঠাকুমার কাছে তাকে কতবার বকুনি খেতেও হয়েছে। ঠাকুমা বলতেন, অত যদি দরদ মেয়ের উপর নিজের বাড়িতে নিয়ে গিয়ে চিকিৎসা করাও না বাবা। জামাই তো আর দিনরাত ঝাঁপাচ্ছে, হুগলি থেকে ডাক্তার আনছে, পয়সা দেবে কে? তোমার কি একটা মোটা মেয়ে সস্তায় ঝেড়ে ফেলে দিয়েছ। আমার এখনও আইবুড়ো মেয়ে ঘরে, তোমার মেয়ের জন্য তাকে তো আমি জলে ভাসিয়ে দিতে পারি না। যে কটা টাকা আছে তা এখন তুলে রেখে দিতে হবে ওর ঘরবার দেখতে দেখতে। এতে তোমার মেয়ের ভাগ্য বাপু যা থাকে। দিদিমাকে কতদিন পুকুর ধারের তলায় বসে একা ফুঁস নয়নে কাঁদতে দেখেছি। এরকম কতদিন যে কাটলো, কতদিন যে মায়ের ঘরে যেতে পারলুম না। মা দিন দিন যেন বিছানার সঙ্গে মিশে যেতে লাগলেন। মায়ের ঘরের দোর সর্বদাই বন্ধ। আমি জানালা দিয়ে উঁকি মেরে দেখতুম মা একা ঘরে বিছানায় অগর হয়ে অচৈতন্য হয়ে শুয়ে। দিদিমা হয়তো মায়ের ছাড়া কাপড় কাচতে গিয়েছেন। আমি আস্তে আস্তে ডাকতুম, মা, ও মা। তারপর দৌড় ঠেলে ঘরে ঢোকার চেষ্টা করতুম। অমনি ছোট পিসিমা কোথা থেকে এসে আমায় ছোঁ মেরে ফিরিয়ে নিয়ে যেতেন। বাবা কি দোষী ছেলে, এ কাণ্ড যদি চোখের আড়াল হবার জো আছে। ঘুরছেন সর্বদার মায়ের কাছে যাওয়ার জন্য, বারণ করে দিচ্ছি না তোমায়। ঠাকুমা চেঁচিয়ে বলে উঠতেন, দে আচ্ছা করে দু ঘা কষিয়ে, পরে হোলা খান বনে পান ধারে হয়। যতই কর, ছেলে সর্বদাই মা মাই করে। আর মা, বড় পিসিমা মাকে সত্যিকারেরই ভালোবাসতেন। তার বিয়ে হয়েছিল এই গাঁই। পিসিমশাইয়ের অবস্থা বোধহয় ভালো ছিল না। বড় পিসিমশাইকে ভালো জামা কাপড় পরতে দেখিনি কোনো দিন। ঠাকুমার সঙ্গে বোধহয় তার তেমন ভাবও ছিল না। তিনি কিন্তু মাঝে মাঝে এসে মায়ের কাছে বসে থাকতেন। দিদিমা বাদে তিনি আর বাবা ছাড়া মায়ের ঘরে আর কাউকেই ঢুকতো না। বাবার কোনো কথা বলার জো ছিল না। মায়ের অসুখের সম্বন্ধে কিছু বললেই ঠাকুমার সঙ্গে ঝগড়া বেঁধে যেত। একদিন সকালে উঠেই শুনলাম ঠাকুমার আর বাবাতে তুমুল তর্ক চলছে। ঠাকুমা বলছেন, চন্দ্রায়ণ প্রায়শ্চিত্তি না করলে আমার বাড়িতে অকল্যাণ হবে। তোমার বউ তো একা নয়, আরও কয়েকজন লোকজন নিয়ে ঘরকন্যা করতে হয়। পুরুত ঠাকুর বলে গিয়েছেন প্রায়শ্চিত্তি করতে হবে এই একাদশীর দিন। বাবা বলেছেন, বলো কি মা? ও কালও বলেছে, হ্যাঁ গো, আমি বাঁচব তো। আমি বলেছি, কেন বাঁচবে না? এবার ডাক্তার বলেছে সেরে উঠবে। চন্দ্রায়ণের নাম শুনলেই ও ভয় খুন হয়ে যাবে। যার এখনও বাঁচার ইচ্ছে আছে তাকে কি করে প্রায়শ্চিত্তি করানো যায় মা? তাহলে ভয়ই মরে যাবে। ঠাকুমা বললেন, আর এমনি যেন বাঁচবে, দুদিন আগে আর দুদিন পাছে। তোর লজ্জা করে না বইয়ের কথা বলতে আমার সামনে? মুখের লাগাম আলগা করে দিয়েছে যে একেবারে। এক করার মুরদ নেই, আবার কথাবার্তা শোনো গুণধর ছেলের। সোজা কথা বলে দিচ্ছি, প্রায়শ্চিত্তি না হলে এই রোগের মোড়া কেউ বার করতে আসবে না ঘর থেকে। বাবা বললেন, চুপ চুপ, শুনতে পাবে ও ঘর থেকে। আচ্ছা মা, তোমার কি একটুও দয়া হয় না? ও মরণের নামে ভয় কালি হয়ে আছে। দুবেলা ওকে বলছে আমি বাঁচব তো, আর তুমি কি করে ওর কানের কাছে?
এর উত্তরে ঠাকুমা চিৎকার করে বিপরীতের কাণ্ড বাঁধিয়ে তুললেন। যাই হোক, বাবার কোনো কথা বোধ হয় খাটল না, কারণ একদিন মায়ের ঘরে কি সব পুজো আচ্চার জোগাড় হলো। পুরুত ঠাকুর এলেন ও পাড়া থেকে। তিনি কালীর বাবা, আমি তাকে চিনি। কালী আমাদের সঙ্গে খিড়কি বারান্দা থেকে খেলা করছে, ভারী ছুটছে পারছে, তার সঙ্গে ছুটতে কেউ পারি না আমরা। সে এখন এখানে নেই, তার মামার বাড়িতে গিয়েছে। বড় পিসমা বলেছিলেন হার গোয়ালিনীর কাছে, হরি গোয়ালিনীর কাছে সে আমাদের খুব দুধ যোগান দেয়। আহা, বলছি পুরুত আসছেন, তোমার একটা সস্তান করতে হবে কি না? বইয়ের মুখে ভয় এতটুকু হয়ে গিয়েছে। বলছে, কেন ঠাকুরজি, তবে কি আমি বাঁচব না? তখন আবার বোঝাই গেল। বলি, তা কেন, সস্তান করলে তোমার অসুখ সারবে, ভয় কি? আহা, ছেলে মানুষ, এই সবে 22 বছরে পা দিয়েছে, ওর এখনও কত স্বাদ জীবনে, বাঁচার কি ইচ্ছে পোড়ার মুখের। দিন 10-12 পরের কথা। পাশে এপাড়ার সন্তুদের বাড়ি। সন্তু দাদার বিয়ে করে নতুন বউ এনেছে। তাদের বাড়িতে সবাই গিয়েছে বউ দেখতে। খুব বাজি বাজনা করে বিয়ে করতে গিয়েছিল সন্তুর দাদা। একটা হাই বাজি যেন গিয়ে একেবারে আকাশে ঠেকে। বাড়ির সবাই গিয়েছে, দিদিমা যাননি। রাত্রে জাগেন বলে তিনি ও বারান্দায় আঁচল পেতে ঘুমোচ্ছেন। আমি চুপি চুপি মায়ের ঘরে ঢুকে মায়ের কাছে গিয়ে বসলুম। মায়ের কাছে আসার লোভেই বউ দেখতে যাইনি, বাগানে গিয়ে লুকিয়েছিলুম, নইলে ছোটো পিসিমা অনেক ডাকাডাকি করেছিল। মা বেশি কথা বলতে পারেন না। আমি চুপ করে মায়ের বিছানার শিয়রে পাশটিতে বসে আছি। বেলা বেশি নেই, পুকুরের চাপা গাছে রোদ রাঙা হয়ে এসেছে। খানিকটা পরে মা বললেন, খোকা, আমি যদি মরে যাই তুই কি করবি? আমি কিছু বললুম না, চুপ করেই রইলুম। আমার মনে একটা অদ্ভুত ধরনের বিষাদ। আর কখনো এ ধরনের ভাব আমার মনে হয়নি। ভয়ানক মন কেমন করছে, কার জন্য যে বুঝতে পারি না। মা যেন আপন মনেই বলেছিলেন, খোকা, তোকে যে কার কাছে রেখে যাব সেই হয়েছে আমার ভাবনা, কেই বা তোকে বুঝবে। হঠাৎই মা তার হাতের আংটিটা খুলে আমায় দিয়ে বলল, যা, এটা লুকিয়ে রেখে দে যা, ওরা তোকে কিচ্ছু দেবে না। এটা দিয়ে কিছু মিষ্টি ফিষ্টি কিনে খাস, তুই ভালোবাসিস পকান মিঠাই, তাই খাস, কাউকে দেখাসনি। আমার বন্ধু চুপ করলো। আমার চোখে জল এলো। বহুকাল আগের কথা, আগের এক রোগ জীর্ণ তরুণী মায়ের ছবি মনে এলো। অসহায় বন্ধুহীন সংসারে যার একমাত্র অবলম্বন ছিল 6 বছরের ছেলেটি আর এক দুর্ভাগ্য স্বামী। আমার বন্ধু এখন খুব বড়লোক, অনেকগুলো কয়লার খনির মালিক। তার সালকুড়ার রোডে বাড়িতে বসে চা পানের পরে সন্ধ্যাবেলা আমার কথা বলছিলুম। তারপরে তিনি ওপরের গল্পটা বললেন। খানিকটা চুপ করে থেকে আমি বললুম, তারপর কি হলো? রাত্রে কী হয়েছিল আর জানি না। ওরা এসে পড়ার পরেই আমি ঘর থেকে পালিয়ে গেছিলাম। তারপর ঘুমিয়ে পড়ি। ভোরে উঠে মাকে আর দেখিনি। আমার ছেলেবেলাকার মার রাত্রের পাশে অদৃশ্য হয়ে গেল। এরকম সন্ধ্যায় আবার সেই কতকাল আগের কথা। সেই সন্ধ্যাটি আমার মনে আসে। শেষ হলো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্প, পুরনো কথা। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। নমস্কার।